দর্শক, করোনা কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ, বাকিদের জীবন আর জীবিকার লড়াই চলছেই। তাই থেমে থেমে চলছে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনীতি ব্যবস্থাপনার সবচেয়ে বড় সরকারি পরিকল্পনা বাজেট। আগামী 2021-22 অর্থ বছরের বাজেট তৈরির আগে প্রতিবারের মতোই এবারও হলো এনবিআর এফবিসিসিআই বাজেট পরামর্শ কমিটির সভা। অনলাইনে ব্যবসায়ীদের দাবিগুলো শুনেছেন অর্থমন্ত্রী। সেসব নিয়েই আজ আমরা কথা বলতে চাই। যুক্ত হচ্ছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। আপনাকে স্বাগত ৭১ অর্থযোগে। আর শুরুতেই জানতে চাই, করোনার দ্বিতীয় ঢেউ চলছে, অর্থনীতিও এরই মধ্যে অনেক নাজুক হয়ে গেছে। এটি মাথায় রেখে এবার কোন কোন দাবিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ব্যবসায়ীরা? ধন্যবাদ। আমরা গত বছর যখন বাজেট হয় তখন আপনার নিশ্চয়ই মনে আছে যে বাজেটে যে স্টিমুলাস প্যাকেজ গুলো দেওয়া হয় এগুলো 3 বছর মাথায় রেখে দেওয়া হয়। সেই সময় ফিসক্যাল নন ফিসক্যাল যে মেজার গুলো, যেরকম ধরেন আপনার বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসি, বাজেটে আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কমানো, র মেটেরিয়ালে 4% করা 5 থেকে, এআইটি 2% পর্যন্ত করা, সব ধরনের ইনকাম ট্যাক্স কমানো, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে এই বছরও আমরা বলেছি যে এইগুলোকে ওই ধারাবাহিকতায় দেখার জন্য। একই সাথে আমাদের যে স্টিমুলাস লোন গুলো এসছে, আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের লোন গুলো মরিটোরিয়াম এবং ইন্টারেস্ট ব্লক ছিল, এগুলো রিস্ট্রাকচার হওয়া শুরু হয়েছে মাত্র। এই সময় যেহেতু আপনার আবার লকডাউনের এসছে আমাদের সেকেন্ড ওয়েভ, তো আমরা বলছি যে এটা যদি আরো 3 মাস চলে তাহলে যে এগ্রিকালচার, এমএসএমই, বড় শিল্প এবং এক্সপোর্টে যে স্টিমুলাস প্যাকেজ গুলো এসছে সেগুলোর একটি অংশ, এগ্রিকালচারে 50% গ্রান্ট, সিএসএমই তে 50% গ্রান্ট, লার্জ ইন্ডাস্ট্রিতে 5% গ্রান্ট আর এক্সপোর্টে 5% গ্রান্টের জন্য বাজেটে জানি প্রভিশন রাখা হয়। আর যদি লকডাউনে মধ্যে হেলথ কেয়ার ম্যানেজমেন্টের যে গ্যাপ গুলো আছে এগুলো ফিল করে আমরা যদি সামনে আগাতে পারি, যেন ইনফেকশন হলে মানুষ মারা যেন না যায়, হেলথ কেয়ার ম্যানেজমেন্টও প্রপারলি করা যায়, সেই দিকে ওর জন্য আমরা অনুরোধ করেছি যে জোর রাখার জন্য। তাছাড়া বাকিটা আমাদের কনসালটেটিভ প্রসেস সারা বছর চলেছে, সেটারই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা। জি শেখ ফজলে ফাহিম, সম্প্রতি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ৭১কে বলেছেন করোনা মোকাবেলায় প্রয়োজনীয় বাজেট বরাদ্দকেই এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আপনার মত কি? আপনার প্রশ্নটা বুঝতে পারিনি আমি। জি, সম্প্রতি ৭১ টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি ৭১কে বলেছেন এবার করোনা মোকাবেলায় প্রয়োজনীয় খাতগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ বাজেট বরাদ্দ দিতে হবে এবং বেশি গুরুত্ব দিতে হবে। এই বিষয়ে আপনার মত জানতে চাচ্ছি। আমরা সবাই তো একই মত, ওনার সাথে ওনার যে সেন্টিমেন্ট ওটার সাথে একই মত আমরা সবাই পোষণ করি। কারণ হেলথ কেয়ার ম্যানেজমেন্টটা মেইন ইস্যু। হেলথ কেয়ার ম্যানেজমেন্টে শুধু তো বরাদ্দর বিষয় না, এখানে আপনার ম্যান পাওয়ারের বিষয় আছে, ফ্যাসিলিটির ব্যাপার আছে, সচেতনতার ব্যাপার আছে, সবাই মাস্ক পরে জানি দূরত্ব বজায় রাখে, শারীরিক এই জিনিসগুলোর উপর এমফেসাইজ করে সুচিন্তিত ভাবে আগালে আমার বিশ্বাস যে ইনফেকশন তো থাকবে, শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী থাকবে নেক্সট কাপল অফ ইয়ার্স, বাট ইনফেকশন নিয়েও জানি মৃত্যুর হারটি জানি নমিনাল অথবা মিনিমাল হয়, সেদিকে জোর দেওয়া উচিত বলে আমরা মনে করি। জি, শুধু প্রণোদনার ঋণ নয়, অনুদানও চেয়েছে ব্যবসায়ীরা। এখনো দেশে দরিদ্র কোটি কয়েক মানুষ, তাদের অনুদান বেশি প্রয়োজন। এরপর ব্যবসায়ীদের কতটুকু দিতে পারবে সরকার? অনুদানটা ব্যবসায়ীদের ব্যক্তিগত স্বার্থের জন্য কিন্তু না, কারণ ব্যবসা উদ্যোগের সাথে আপনার সাপ্লাই চেইন জড়িত, এমপ্লয়মেন্ট জড়িত, আপনার মাল্টিপ্লায়ার এফেক্ট ফেলে এটা অর্থনীতিতে। তো অনুদানটা আমরা বলছি এগ্রিকালচার সেক্টরে, যেটা আমাদের গত বছর অনেক অবদান রেখেছে এই কঠিন সময়ের মধ্যে। একই সাথে এমএসএমই, যেটা বাংলাদেশের অর্থনীতি, বিশ্বব্যাপী সব অর্থনীতির মেরুদণ্ড এমএসএমই। আমাদের এমএসএমইদের যেই ডিসবার্সমেন্ট করা হয়েছে গত বছর এপ্রিল 28 তারিখ, এফবিসিসিআই সকল চেম্বার এবং অ্যাসোসিয়েশনদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে কেওয়াইসি করার জন্য ব্যাংকের সাথে। যারা ব্যাংকিং চ্যানেলে নেই তাদেরকে এই চ্যানেলে এনে ফর্মাল ইকোনমির দিকে আনা এবং সহায়তা দেওয়া, কোলাটেরাল বিহীন লোন। সেটাতে অনেকে সুযোগ সুবিধা পেয়েছে, অনেকে পায়নি, সেটা বাস্তবসম্মত কিছু ইস্যু আছে। এই সব কিছুকে মাথায় নিয়ে আমরা মনে করছি যে আমাদের সামনে আগাতে হলে ঋণের সাথে সাথে এই অনুদান প্রয়োজন হবে এগ্রিকালচার, সিএসএমই এবং বৃহৎ সাথে সাথে এক্সপোর্টে।
এই প্রস্তাবনা কিন্তু বিসিসিআই গত বাজেটে যখন আমরা দিয়েছি প্রস্তাবনা ফাইন্যান্সে তখনও ছিল যে তৃতীয় ধাপে আমাদের এইটা প্রয়োজন হবে। প্রথম ধাপে ছিল পলিসি সাপোর্ট, দ্বিতীয় ধাপে ছিল ট্যারিফ ট্যাক্স রিলেটেড সাপোর্ট গুলো, এবং তৃতীয় ধাপে আমরা বলেছিলাম গত বছর যে আমাদের গ্রান্ট প্রয়োজন হতে পারে, কারণ ডেটটা বেড়ে যাচ্ছে। আর এটার রিচ যেটা আছে এটা আমাদের ওয়ার্ড পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যন্ত ঋণ নেওয়াটা এত অল্প সময়ের মধ্যে চেলেও ডিফিকাল্ট। আমরা একই সাথে কিন্তু গত বাজেটেও বলেছিলাম, এই বাজেটেও আবার বলেছি যে সকল ব্যাংক এই কঠিন সময়ে স্টিমুলাস বাস্তবায়নে এগিয়ে আসছে তাদেরকে 1% ইনসেনটিভ দেওয়ার জন্য, দেওয়া যায়নি কি এটা বিবেচনা করার জন্য, কারণ এটা আমাদের গতবারের বাজেটে ছিল, বাজেট প্রস্তাবনা হচ্ছে। জি, আরেকটি বিষয় যদি একটু বলেন, করোনা কালে কর্মসংস্থান ধরে রাখা খুবই জরুরি, এদিকে এই সময় রাজস্বও তত বাড়ছে না, আর সবকিছু মাথায় রেখে সরকার কর কাঠামো কতটুকু সহজ করতে পারে? কর কাঠামোতে আমাদের গত বছর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 1% কমিয়েছিল ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল। আমরা এটা এবারও অনুরোধ করেছি যে গত বছর আমরা বলেছিলাম যে গত বছর, এই বছর, সামনের বছর এলডিসি গ্রাজুয়েশন 23 পর্যন্ত 2023-এর মধ্যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স বিলুপ্ত করার জন্য, একই সাথে ওখানে যে আপনার রেভিনিউ লসটা হবে সেটাকে অফসেট করার জন্য আমাদের যে সকল রেজিস্টার্ড ডিলার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার 64 জেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নেটওয়ার্ক আছে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি অথবা ইম্পোর্টারদের, সেটাকে চালানের বেসিসে ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশন করলে ট্যাক্স জিডিপি রেশিও, ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও বাড়বে এবং জিডিপি কোয়ান্টিফাই করার যে প্রসপেক্ট সেটাও সাবস্ট্যান্সিয়ালি বাড়বে, ব্যাংকের যেই ভলিউম বিজনেসের সেটাও বাড়বে। তখন যখন নেটটা বৃদ্ধি পাবে, বর্তমানে যে 15% ব্যাট আছে এটাকে 7%-এ নামিয়ে আনা সম্ভব, বর্তমানে যে 10%, 5% অথবা 2.5% আছে, এগুলো সবই হ্রাস করা সম্ভব। কর্পোরেট ট্যাক্সও লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির জন্য সায়েন্টিফিক মেথোডোলজিতে অপরচুনিটি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে কতটা কমানো যায় সেটা দেখার জন্য গত বছর 2.5% কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে, এই বছরও আমরা অনুরোধ করেছি। এআইটিও আমরা অনুরোধ করেছি কমানোর জন্য, ব্যাটেরটাও বলেছি, আমি জানি না ব্যাটে কতটুকু সম্ভব হবে, তবে ব্যাটকে বর্তমান যে ব্যবস্থা আছে আমাদের ব্যাংকিং চ্যানেলে যদি ট্রানজাকশন গুলো করানো যায় ব্যবসা B2B-তে, তাহলে এটার নেটটা বাড়ার সম্ভাবনা বেশি, এবং তখন কাস্টমস, ব্যাট, ইনকাম ট্যাক্স একটি অটোমেটেড ইন্টিগ্রেটেড রেভিনিউ রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতর আসবে, তাতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। জি, শেখ ফজলে ফাহিম, আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, আপনার দৃষ্টিতে আগামী বাজেট প্রণয়নে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি? আমরা মনে করি যে আপনার গত বাজেট যেগুলো এসছে আপনার সেগুলো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে এসছে এবং এখন সেকেন্ড পার্সপেক্টিভ প্ল্যান চালু হয়েছে। এখানে আমাদের কোভিড একটি আনপ্রেডিক্টেবল ভ্যারিয়েবল হিসেবে জয়েন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে বাজেটের ডেফিসিট যেটা, সেটা রিজনেবল ছিল। আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার যারা আছে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। চ্যালেঞ্জ আমি মনে করি না, বাট এখন গভর্নমেন্ট স্পেন্ডিংটা হাই থাকবে, যেটা দিয়ে অর্থনীতি সামনের দিকে আগাবে। প্রাইভেট সেক্টর সাস্টেইন করতে হবে, যাদের ইন্ডাস্ট্রি আছে, নতুন উদ্যোক্তাদের যে সকল ইনসেন্টিভ দেওয়া আছে, ট্যাক্স হলিডে এবং অন্যান্য, সেগুলোকে পরিস্থিতি বুঝে যদি হেলথ ম্যানেজমেন্টটাকে যদি মানুষ স্বস্তি ফিল করে, তাহলে আপনার সমস্যা হওয়ার কোনো কারণ বলে আমরা মনে করি না। আর বাজেট শুড বি ফাইন, এটা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ওইভাবেই চলবে। রেভিনিউ শর্টফল যেটা আছে ওটাকেও আপনার বাজেট ডেফিসিট ফাইন্যান্সিং এর মাধ্যমে করা সম্ভব। শেখ ফজলে ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য।